বিসমিল্লাহির রহমানির রহিম। বায়ু দূষণের ভয়াবহতা বনাম আমাদের অপারগতা। বায়ু দূষণ নিয়ে যে এত চমৎকার এবং এত তথ্যবহুল প্রতিবেদন লেখা যায়, আসলে এটা ভাবনা অতীত। খুবই চমৎকার ভাবে স্যার অনেকগুলো ডাটা দিয়ে এই প্রতিবেদনটা লিখেছেন। এত বড় প্রতিবেদন সাধারণত বায়ু দূষণের জন্য আমাদের বিসিএস বলি বা অন্যান্য চাকরির ক্ষেত্রে বলি আসে, তো আমরা তো লিখে দিই। তবে আমি প্রতিবেদনটা পড়ে আমার চমৎকার লেগেছে। খুব চমৎকার চমৎকার ডাটা, খুব চমৎকার চমৎকার ইনোভেটিভ আইডিয়া। প্রতিবেদনটা আসলে সম্পূর্ণ শোনার একটা আহ্বান রইল আপনাদের কাছে। তো এই নিয়ে প্রতিবেদন লিখেছেন স্যার খলিলুল্লাহ, তিনি প্রথম আলোর জলবায়ু বিষয়ক ব্যবস্থাপক আর কি। স্যার এখানে বেশ কিছু নতুন নতুন আইডিয়া এখানে দেখিয়েছেন এবং আমাদের দেশের বেশ কিছু ভয়াবহ তথ্য তুলে ধরেছেন বায়ু দূষণ সম্পর্কে। তো দেখা যাক কি অবস্থা। প্রথমে তুই বায়ুর যে মানটা, সে মানের একটা স্কোর আছে, সেই স্কোর হচ্ছে ৩০০। এই ৩০০ যখন পার হয়ে যায় তখনই চিন্তা করা হয় যে না, বায়ুটা আসলে দূষিত বায়ু হয়ে গিয়েছে, বায়ুর অবস্থা খারাপ। কিন্তু এই ঢাকার স্কোর গত ৫ই জানুয়ারি ছিল কত, ৪৯৩, এবং নর্মালি ঢাকার স্কোর ৩০০ পার হয়েই থাকে। তার মানে কি, আমরা বায়ু দূষণের মধ্যে সর্বক্ষণই থাকি। এবং এই ডেটাগুলোই বুঝাচ্ছে যে আমরা যে আসলে বায়ু দূষণের বিশ্বের শীর্ষে অবস্থান করি। কেন করি? কারণ আমরা সবসময় কি একের পর এক হ্যাজার্ডাস সিচুয়েশন ক্রিয়েট করে বায়ুকে আর রেস্ট নেওয়ার টাইম দিই না, বায়ু সবসময় দূষিত থাকে। এবং গত ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি দূষিত ছিল ঢাকা। আচ্ছা, বায়ু দূষণের ভয়াবহতা, এই ভয়াবহতা আসলে কতটা প্রবণ? এই বায়ু দূষণের ফলে আসলে মানুষের মৃত্যু হয় কিনা বা এটা আসলে কি ক্ষতি করে মানুষের, দেখা যাক। প্রায় ১৩ কোটি মানুষের অকাল মৃত্যু হয়ে যায় বায়ু দূষণের কারণে। আমাদের ১৩ কোটি মানুষ বিশ্বব্যাপী ১৯৮০ থেকে ২০২০ সালে সারা বিশ্বে ১৩ কোটি মানুষের অকাল মৃত্যু হয়েছে শুধুমাত্র বায়ু দূষণের কারণে। খারাপ বায়ু, দূষিত বায়ু ইনহেল করার কারণে। এই বায়ু দূষণটা যে শুধুমাত্র কোনো পয়জনাস ইফেক্ট ফেলে তাই না, এটা স্ট্রোক বাড়ায় দেয়, স্ট্রোক হার বেড়ে যায়, তারপর হৃদরোগ বাড়ে, ফুসফুসের সমস্যা সৃষ্টি করে, ক্যান্সার জনিত সৃষ্টি করে। এই সকল সমস্যায় জর্জরিত হয়ে এই মানুষগুলো আস্তে আস্তে বয়স হওয়ার আগেই, কম বয়সী মানুষ মারা যায়। যদিও বাঁচা মরার মালিক আল্লাহ, কিন্তু অকাল মৃত্যুর ব্যাপারটা দেখা যায় এই বায়ু দূষণটা একটা বড় ইফেক্ট রাখে এখানে। এবং ১৪% বেড়ে গেছে এই স্ট্রোক, হৃদরোগী, ক্যান্সার জনিত কারণ শুধুমাত্র বায়ু দূষণের কারণে। এই সম্পর্কে প্রতিবেদন জানিয়েছে এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল এর একটা জার্নাল। এছাড়াও যদি স্টেট অফ গ্লোব এয়ার এইটার একটা প্রতিবেদন দেখি, তো তখন দেখা যায় যে ২০২১ সালে, শুধুমাত্র ২০২১ সালে বিশ্বব্যাপী ৮০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যেখানে যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে মৃত্যু হয়েছে সেই সংখ্যাটা ২,৩৫,০০০। চিন্তা করা যায় বায়ু দূষণ কিরকম নীরব ঘাতক। প্রায় ২,৩৫,০০০ মানুষকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই বায়ু দূষণ। অথচ করোনায় মারা গেছে বাংলাদেশে, যদি এই হিসাব ধরি, তাহলে মাত্রই বলতে হয় যে মাত্র ২৯,৪৯৯ জন। সেই করোনা নিয়ে আমাদের কত চিন্তা, কত উদ্যোগ, কিন্তু কেন এই বায়ু দূষণ নিয়ে আমাদের কোনো পদক্ষেপ নেই? আচ্ছা, একটা বিষয়, মানব শিশু তারা সবচেয়ে নিরাপদ কোথায়? তারা সবচেয়ে বেশি নিরাপদ মায়ের গর্ভে। অথচ এই বায়ু দূষণের কারণে তারা যেন ওই গর্ভেতেও নিরাপদ নেই। তারা এই গর্ভের মধ্যে থেকেই বিভিন্ন বায়ু দূষণজনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং এই রেটটাও দিন দিন বাড়া যাচ্ছে। ৫ বছরের কম বয়সী প্রায় ৭ লাখ শিশু মারা গেছে ২০২১ সালে পৃথিবীতে এই বায়ু দূষণের কারণে। তার মানে আমরা এই বাচ্চাদেরকে গলা টিপে মারছি এই বায়ু দূষণ করে। আরো ভয়াবহ অবস্থা আছে যে আমরা এই বাচ্চাদেরকে শুধু মারছিই না, বায়ু দূষণের কারণে তাদের যে ছোটবেলায় একটা বিষয় আছে যে ০ থেকে ৫ বছর পর্যন্ত তাদের মস্তিষ্ক ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হয়। আর এই সময় তারা বাতাসও সবচেয়ে বেশি নেয়। তো এই সময় যদি দূষিত বাতাস গ্রহণ করে, তখন তাদের যে মস্তিষ্ক গঠন এটাই বিকৃত হয়ে যায়। খিটখিটে মেজাজ হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়। সুতরাং আমরা একটা প্রজন্ম শুরু হওয়ার আগেই তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছি আমরা। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স হিসাব অনুযায়ী বাংলাদেশে বায়ু দূষণের অবস্থা এতটাই নাজুক যে মানুষের গড় আয়ু কমিয়ে দিয়েছে এটা ৬.৯ বছর। তার মানে আমাদের গড় আয়ু তো এখন ৭.৪-এর মতো। এইটা থাকতো কত? এটা থাকতো প্রায় প্রায় ৭৯ দশমিকের কাছাকাছি। কিন্তু ৭৯ বছরের কাছাকাছি। কিন্তু সেখান থেকে আরো ৬.৯ বছর, প্রায় ৭ বছর কমে গেছে শুধুমাত্র বায়ু দূষণের কারণে। অথচ যদি তামাকের কথা বলি, তামাক নিয়ে এত স্লোগান, সেই তামাক কমায় মাত্র ১.৬ বছর। তো বায়ু দূষণ কত বেশি পরিমাণে খারাপ।
এবং কিছু কিছু বায়ুর দূষিত কণাগুলো এতই ছোট, এটা চুলের চেয়ে প্রায় 30 গুণ ছোট। এটা ফুসফুসে মানে অচিরে ঢুকে পড়ে, এগুলা কোনো নেই। এবার আসি, বায়ু দূষণটা আসলে কবে থেকে শুরু? এটা নতুন কোনো কিছু নাকি আমাদের দেশের জন্য বা আমাদের পৃথিবীর জন্য? এটা নতুন কিছু না, এটা অনেক আগের থেকে। যেমন এই যে যে মমিগুলো থাকে না, মিশরের পিরামিডের ভিতরে যে মমিগুলো, সেই মমিগুলোর যে কোষের মধ্যে এই বায়ু দূষণজনিত কালো টিস্যু পাওয়া গিয়েছে। তার মানে বোঝা যায় আগেও বায়ু দূষণ ছিল। তা আগে কেন বায়ু দূষণ ছিল? যেমন রোমান যে বিচারক, রোমান সভ্যতার সময় এই বিচারক এই বায়ু দূষণজনিত কারণে একটা চিজের দোকান বন্ধ করে যায়, কারণ ওই চিজ থেকে কালো ধোঁয়া বেরোতো। তার মানে কি, যখন থেকে রান্না বাড়া আগুনের ব্যাপারটা শুরু হলো, বায়ু দূষণ তখন থেকে তো শুরু হয়েছে। কিন্তু এটা ট্রিমেন্ডাস লেভেলে বেড়ে গেছে কখন? যখন কিনা এই যে মধ্যযুগে মানুষ ধাতু গলিয়ে যখন যন্ত্রপাতি তৈরি করতো, তখন তো বাড়ছে, সবচেয়ে বেশি বাড়ছে শিল্প বিপ্লবের সময়। এই শিল্প বিপ্লবের সময় এত পরিমাণে বেড়েছে, এবং এটার একটা খারাপ প্রভাব আছে। এ সম্পর্কে আসলে অনেকে অনেক কথা লিখেছে। নৃবিজ্ঞানী কার্ল পোলানি, উনি 1944 সালে তার একটা বই আছে, দ্য গ্রেট ট্রান্সফরমেশন, দ্য পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অরিজিনস অফ আওয়ার টাইম। এই গ্রন্থে উনি দেখিয়েছেন যে শিল্প বিপ্লবটা আসলে সমাজ এবং পরিবেশ দুইটার জন্য বিশাল ক্ষতি এবং ধ্বংস। কেন? শিল্প বিপ্লবের একটা মেইন লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। যত বেশি মুনাফা করা যায়, তারা এই জন্য জঞ্জাল, বন, প্রাণী, উদ্ভিদ সব ধ্বংস করে ফেলতেছে, সব অন্যদিকে রূপান্তরিত হয়ে যাচ্ছে, যথেচ্ছা ব্যবহার করতেছে। এই যথেচ্ছা ব্যবহার কনসেপ্টটা কিন্তু খুব খারাপ। যত এরকম উল্টাপাল্টা ব্যবহার হবে, পরিবেশ তত ধ্বংস হবে। এবং এই প্রাকৃতিক যত দুর্যোগ চলে আসে না আমাদের উপরে, এই দুর্যোগের মূল কারণ কিন্তু তাইলে দেখা যায় এই আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা, যেটা কি, যার লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটা তো মানে এটা এটা একটা মানে নেশার মতো হয়ে গেছে, এবং এই নেশায় পড়ে মানুষ আসলে গাছপালা যেভাবে মন চায় সেভাবে ধ্বংস করছে। এই ধারা থেকে বের হয়ে আসছে কিন্তু ভুটান, যেটা আমাদের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এই প্রবৃদ্ধির ধারণা থেকে বেরিয়ে সে চালু করেছে কি, মানব উন্নয়ন সূচকের মতো চমৎকার কর্মকাণ্ড, যেখানে তার কথা হচ্ছে যে আমার একটু লস হইলে হোক, কিন্তু আমি আমার কি সেফটি দিব আমার জনগণকে। এবং সেই ক্ষেত্রে জনগণের শিক্ষা, স্বাস্থ্য, এই সকল ব্যাপারে গুরুত্ব আরো বেশি দেয়, এবং সেই দায়ভারও দেশই নিচ্ছে আর কি। এবার আসি, দূষণ বন্ধে অগ্রগতি নেই। এই দূষণ বন্ধে অগ্রগতি নেই, আসলে বিষয়টা কিরকম দেখি। ঢাকার যে বায়ু দূষণ হয় তার 58% দায়ী কি জানেন? ইট ভাটাগুলো, শুধুমাত্র ইট ভাটাগুলো 58% দায়ী। ঢাকা এত পরিমাণে বিল্ডিং, পার্শ্ববর্তী এলাকায় এত পরিমাণে বিল্ডিং হচ্ছে, এত ইট লাগছে, এই ইট গুলা কি করে, ইটের ভাটাগুলা পরিবেশ ক্ষতি করে। একটা চমৎকার পয়েন্ট স্যার এখানে তুলে ধরছে, সেটা হচ্ছে এই ইটের যে ধোঁয়া, এই ধোঁয়াটা তো শুধুমাত্র বায়ু দূষণ করে তা না, আরেকটা বড় ক্ষতির বিষয় আছে। সেটা হচ্ছে কি জানেন, যে ইটটা যে তৈরি করে না, সেই ইটটা তৈরি করতে মাটি ব্যবহার করা হয়, এবং সেই মাটি দেখা যায় ফসলি জমির উপরের মাটিটা, সেই উপরের মাটিটা যখন ইট ভাটায় ব্যবহার করা হয়, উপরের মাটিটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফসল হওয়ার জন্য। এই মাটিটা হতেও 50-60 বছর সময় লাগে, এবং এই মাটিতে সবচেয়ে বেশি পুষ্টি থাকে। এই মাটি যদি কেটে বিক্রি করে দেন, তাহলে সেই মাটিতে আর পরবর্তীতে ফসল হবে না। চিন্তা করেন, আপনার শুধুমাত্র বায়ু দূষণই হচ্ছে না, ফসল উৎপাদনও বিশাল ব্যাঘাত ঘটছে। এবং এই মাটির ধ্বংস করা, এই যে মাটি বারবার ব্যবহার করে ইট তৈরি করা, এর বিপক্ষে আসলে অল্টারনেটিভটা কি? স্যার এখানেও দেখেছেন এর অল্টারনেটিভ আছে। এর অল্টারনেটিভটা কি? এর অল্টারনেটিভ হচ্ছে ব্লক তৈরি করা। সেই ব্লকগুলোর ব্যাপারে আসছে, সামনে আছে। সেই ব্লকগুলো তৈরি করলে দেখা যাবে কি, এই ইট সেগুলোতে আর কি লাগে না, সেগুলোতে মাটি লাগে না, সেগুলো হচ্ছে বালু আর সিমেন্ট দিয়ে তৈরি ইটের ব্লক। আর সেগুলা পরিবেশ দূষণও করে না, কারণ কি, সেগুলা চাপ দিয়ে প্রেসারের মাধ্যমে করা হয়। তো সেই যদি ব্লক তৈরি করে, তখন তো বালু লাগবে। বালু পাবো কোত্থেকে? বালু পাবো নদীর থেকে। বৈজ্ঞানিক ওয়েতে নদী থেকে আমরা কি করব, ড্রেজিং করব। এতে নদীর নাব্যতাও বৃদ্ধি পাবে, আমাদের নদীও সুরক্ষিত হবে। পরিকল্পিত ড্রেজিং করলে নদী ভাঙানো রোধ হবে, আবার বালু সিমেন্ট দিয়ে এটার ব্লকও তৈরি হবে। এটা তো খুবই পজিটিভ দিক। আর যদি এই দিকে সরকার হাত দেয়, তখন দেখা যাবে অবৈধ যে ড্রেজার গুলো, সেগুলো বন্ধ হয়ে যাবে, অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়ে যাবে। অথচ এই ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। দ্বিতীয় আরেকটা বিষয়, যে বায়ু দূষণ কোথায় করলো, একটা দেখলাম ইটভাটা। দ্বিতীয় আরেকটা জিনিস বায়ু দূষণ করে, সেটা কি জানেন? সেটা হচ্ছে ফিটনেস বিহীন গাড়ির কালো ধোঁয়া। যদিও এই সম্পর্কে একটা নিয়ন্ত্রণের বিধি মানতে বলে, যে মেক্সিকো এবং চায়নার একটা মডেল আছে। তারা গাড়ির লাইসেন্সের নাম্বার অনুযায়ী একদিন একদিন পরপর গাড়িগুলোকে চলার পারমিশন দেয়। তো এতে যদিও একটু সাময়িক অসুবিধা বা ক্ষতির সৃষ্টি হয় আর্থিকভাবে দেখতে গেলে, কিন্তু তারপরে তো পরিবেশ দূষণ কমানো যায়। অন্যদিকে একটা জিনিস যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে সমন্বিত কাজ। সিটি কর্পোরেশন বলি, স্থানীয় সরকার মন্ত্রণালয় বলি, গণপূর্ত, ওয়াসা, পরিবেশ অধিদপ্তর, যাই বলি না কেন,
তাদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যায়। এই সমন্বয়ের অভাবটা রাখা যাবে না। তাদের মধ্যে একটা সমন্বিত একটা প্রচেষ্টা চালাতে হবে, তাইলে কি এই বায়ু দূষণটা হয়তোবা কমানো যাবে। আমাদের যে বর্তমান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তনের যে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন, উনি জাতীয় বায়ুমান ব্যবস্থাপনার একটা কর্মপরিকল্পনা করেছেন। এই কর্মপরিকল্পনার মেইন টার্গেট কি হবে, যে বায়ু দূষণের যে উৎসগুলা, সেই উৎসগুলা বন্ধ। যেমন এই যে প্লাস্টিক বন্ধ করার জন্য উনি অচিরেই বলেছেন, এবং এই সম্পর্কে টাস্ক ফোর্স গঠন করার কথা বলছেন, কিন্তু আসলে দৃশ্যমান অগ্রগতি তেমন একটা চোখে পড়ে না। দেখা যায় সে আগের মতোই সবকিছু চলছে আর কি। সবসময় এই ধরনের যখন প্রশ্ন ওঠে, তখন এই পরিবেশ অধিদপ্তর বলি বা সিটি কর্পোরেশন বলি, তারা একটা দোহাই দেয়, সেটা কি, তাদের যথেষ্ট জনবল নেই। আচ্ছা, এই বায়ু দূষণের মতো এত ইম্পর্টেন্ট বিষয়ে যদি এই একটা কথার মাধ্যমে পাশ কাটিয়ে যায় যে যথেষ্ট জনবল নেই, তারা জনবল নিয়োগ দিচ্ছেন না কেন, জনবল বাড়াচ্ছেন না কেন? এমনও তো হয় যে যেই মাসগুলোতে, যেমন ডিসেম্বরে বায়ু দূষণ বেশি হয়, সেই মাসগুলোতে অস্থায়ী ভিত্তিতে স্বেচ্ছাসেবী নিয়োগ দিতে পারেন, তাহলে কি হয়, তাহলে তো এই সমাধানটা হয়ে যায়। তো এই সমাধানটা নেই। এবার আসি একটা বিরাট বড় গেরাকল, সেটা হচ্ছে আমাদের আইন আদালত কাঠামো। দেখা যাক আইন আদালত কাঠামোটা কি। এই ফাঁদে যে পড়ে সেখান থেকে বের হওয়া তো খুব টাফ হয়ে যায়। আমাদের সর্বোচ্চ আইন বাংলাদেশ সংবিধান, এই সংবিধানের 18 ক অনুচ্ছেদে কি বলা আছে? 18 ক অনুচ্ছেদে পরিবেশ রক্ষার কথা বলা আছে। এছাড়াও 1995 সালে একটা আইনের কথা বলা আছে, পরিবেশ আইন, কিন্তু এই আইনটা আসলে একটু ঘোলাটে। কারণ কি, এটা জাতীয় স্বার্থ আবার বিঘ্ন হয়। সেখানে তো অনেকগুলা নিয়মের কথা বলা আছে, কিন্তু মাঝে মাঝে তো আমাদের জলাশয় ভরাট করতে হয়, মাঝে মাঝে পাহাড় কাটতে হয়, মাঝে মাঝে রাস্তা বানাতে হয়। এগুলো তো জাতীয় স্বার্থে করা হয়, সেই ব্যাপারে বিধিগুলা স্পষ্ট নেই। তার মানে আইনটা আরেকটু স্পষ্ট হওয়া দরকার এই ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি যে আমাদের আইন আছে, কিন্তু দেখা যায় কি এর প্রয়োগ নেই। এটা জাতিসংঘের একটা কথা, যে জাতিসংঘের আইন আছে কিন্তু প্রয়োগ নেই। তার মধ্যে যদি দেশ কাউন্ট করি, তাহলে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে অনেক আইন আছে, কিন্তু তার কোনো প্রয়োগ নেই। পরিবেশ আদালত আইন 2010 অনুযায়ী প্রতিটি জেলা সদরে একটা করে পরিবেশ আদালত থাকার কথা, অথচ দেখা যায় ঢাকা, চট্টগ্রাম আর সিলেট বাদে বাইরে কোনো পরিবেশ আদালত নেই। এবার আসি পরিবেশ আদালতের আরেক চমৎকার আইন তথ্যতে, সেটা হচ্ছে কি, যে পরিবেশ আদালতে 2021 সালের একটা হিসাবে দেখা যায় ঢাকার পরিবেশ আদালতে মোট মামলার মাত্র 4.18%, মানে 100টা মামলা হলে তার মধ্যে 5টা মামলা হুম পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় পড়ে, বাদ বাকি মামলাগুলো পরিবেশ সংরক্ষণের আইনের আওতায় পড়ে না। তার মানে কি, ওই আইন নিয়েও আসলে আইনের সংস্কারের প্রয়োজন আছে এখানে। তারপরে এবার আসি যে তারা একটা কথা বলে থাকে যে ভাই, এইখানে মামলা হয় না বা মামলা কম যে হয়ে থাকে, মামলা কম হওয়ার একটা কারণ হচ্ছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় পরিবেশ সংক্রান্ত, যে কারণে মেইন আদালতে না গিয়ে ভ্রাম্যমাণ আদালতে অনেক কিছু সলভ হয়ে যায়। কিন্তু এবার আসি যে এই মামলাগুলো আসলে কয়টা মামলা আসলে সলভ হয়, কয়টা মামলা সমাধান আসে, দেখি। 2021 সালে 13ই মার্চ প্রথম আলোর একটা প্রতিবেদন প্রকাশ হয়। সেই প্রতিবেদনে দেখা গেছে পরিবেশ আদালত এবং পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত, এই দুটিতেই অপরাধীদের কারাদণ্ড চেয়ে অর্থদণ্ড বেশি দেওয়া হয়। তারা তো করে বিশাল বড় বড় অপরাধ, সেই অপরাধে অনেক টাকা মুনাফা অর্জন করে। তো কারাদণ্ড না দিয়ে তারা যদি অর্থদণ্ড দেয়, তারা কিছু টাকা ঢেলে পার পেয়ে যায়। 10 বছরে নিষ্পন্ন হওয়া 200টি মামলার মধ্যে 147টি মামলায় দেওয়া হয়েছে অর্থদণ্ড। তার মানে কি, বেশিরভাগ মামলায় অর্থ দিয়ে খালাস পেয়ে যাচ্ছে। আর যে কয়টায় মাত্র 166 জনের কারাদণ্ড হয়েছে, সেই কারাদণ্ডপ্রাপ্ত যারা আছে তারা আবার আপিল বিভাগে আপিল করে ছাড়া পেয়ে গেছে। তার মানে কি, আইনের শিথিলতার একটা ব্যাপার এখানে দেখা যায়। এবং এই কারণে কি পরিবেশে পরিবেশের এত ক্ষতি দিন দিন চলেই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, এটা আর কমছে না আর কি। দৃষ্টান্তমূলক শাস্তির নজির সৃষ্টি না হলে পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড থামবে না। এটা আসলে এটা ট্রু কথা। এবং এই সম্পর্কে এরিস্টটল একটা প্রশ্ন রেখে গেছেন অনেক বছর আগে, 2000 বছর আগে। উনি বিখ্যাত দার্শনিক, গ্রিক দার্শনিক। তিনি লিখেছিলেন যে শহরে কতজন ছিচকে চোর ধর্ম আর নৈতিকতার ভয়ে চুরি থেকে বিরত থাকে, আর কতজন রাষ্ট্রের ডান্ডা বাড়ি খাওয়ার ভয়ে বিরত থাকে। তার মানে কি, ডান্ডার বাড়ি চালাতে হবে। ডান্ডার বাড়ি না চালালে আসলে এই এই কাজগুলো কমবে না, এই অনৈতিক কাজগুলো কমবে না। এদেশের আইন, বিচার, রাষ্ট্র কাঠামোর দুর্বলতা যেমন আছে, তেমনি অপরাধের বিরুদ্ধে এক ধরনের সামাজিক প্রতিরোধ আছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক, যে আমাদের দেশে একটা সামাজিক প্রতিরোধের ব্যাপারও আছে। অনেক অপরাধ প্রথমেই এই সামাজিক প্রতিরোধ, সম্মিলিত প্রতিরোধটাই ঠেকিয়ে দেয়। তো এই জন্য সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন খলিলুল্লাহ স্যার। আমি নর্মালি মতামত দিতে চাই না নিজের, কিন্তু তারপর একটা মতামত না দিয়েই নয়। এই যে সামাজিক আন্দোলন জোরদার করা, কিছু কিছু এলাকায় দেখা যায়, যেমন সিরাজগঞ্জে কিছুদিন আগে একটা নিউজ ছিল যে ওইখানে সামাজিক আন্দোলন যারা করেছিল ড্রেজিং এর বিপরীতে, তাদের বিরুদ্ধে যারা ড্রেজার মালিক আর কি, তারা তো অনেক টাকার মালিক,
কিছুদিন পরে এলাকার বিভিন্ন মামলা টামলায় তাদেরকে জড়িয়ে দিয়ে ওই লোকদেরকে সর্বশান্ত করে দিয়েছে। তো এই ধরনের আন্দোলন যে করবে, যারা নেতৃত্ব দিবে, তাদের প্রতি পার্সোনাল ভাবে মানুষ অ্যাটাক করে। তো এই এই সমস্যার সমাধান কোথায়? তো এগুলো আসলে রাষ্ট্রেরই বিশাল বড় পদক্ষেপ নিতে হবে। এছাড়া আসলে পরিবেশ যে অবস্থা, আমাদের দেশ আসলে বেঁচে থাকার জন্য আসলে একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো যাক, আমরা আশা করবো ইনশাল্লাহ বর্তমান যে সরকার আছে এই ব্যাপারে ভালো পদক্ষেপ নিবে। ধন্যবাদ সবাইকে।